গোয়ালিয়রের সকাল সবসময় দুটো চেহারার সাথে জাগত। একটি চেহারা ছিল সেই চওড়া রাস্তা, বড় বাজার আর উঁচু অট্টালিকাগুলোর, যেখানে মানুষ তাদের দিনের শুরু আরাম এবং পরিকল্পনার সাথে করত। দ্বিতীয় চেহারাটি ছিল সেই ফুটপাত, পুরনো দেয়াল আর ধুলো ভরা গলিগুলোর, যেখানে মানুষ প্রতিদিন সকালে এই চিন্তা নিয়ে উঠত যে আজ সন্ধে পর্যন্ত পেট ভরবে কিনা। এই দুই চেহারার মাঝখানে একটি তৃতীয় দুনিয়াও ছিল, যা কারো নজরে পুরোপুরি আসত না। সেই দুনিয়ারই একটি অংশ ছিল আমান, যে বয়সের দিক থেকে ২৭-২৮-এর মাঝামাঝি একজন যুবক ছিল। আমানের শৈশব কোনো ঘরের ছায়ায় নয়, বরং শহরের নির্মম বাতাসে কেটেছিল। সে মায়ের কোলের বদলে মন্দিরের সিঁড়ি দেখেছিল, বাবার কাঁধের বদলে বাসস্ট্যান্ডের লোহার বেঞ্চ অনুভব করেছিল। অনেক ছোট ছিল, তখনই কোনো রোগ আর দারিদ্র্য তার কাছ থেকে তার আপনজনদের কেড়ে নিয়েছিল। এরপর তার দুনিয়ার কোনো স্থায়ী দরজা আর রইল না। কখনো সে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাত, কখনো কোনো বন্ধ দোকানের শাটারের পাশে, কখনো মন্দিরের পেছনের দেয়ালে পিঠ ঠেকিয়ে। ক্ষুধা ছিল তার সবচেয়ে পুরনো সঙ্গী, আর অনিশ্চয়তা তার সবচেয়ে সত্য পরিচয়। কিন্তু আমানের জীবনে এমন একটি জিনিস ছিল যা কখনো ভাঙেনি: পড়ার ইচ্ছা। যেখানে অন্য বাচ্চারা খেলনার পেছনে ছুটত, সেখানে তার দিনে মজুরি, সন্ধ্যায় হোটেলের পেছনে বাসন মাজা আর রাতে কোনো বিদ্যুতের খুঁটির হলুদ আলোর নিচে বসে পড়া, এটাই ছিল তার স্কুল। কোনো মাস্টার তাকে বেশি দিন পড়ায়নি, কিন্তু সে শহরকেই তার বই বানিয়ে নিয়েছিল। ধীরে ধীরে তার আগ্রহ কেবল সাধারণ পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রইল না। তার খবরের কাগজের সেই পাতাগুলোতে আগ্রহ বাড়তে লাগল, যেখানে ব্যবসা, কোম্পানি, বিনিয়োগ এবং শেয়ার বাজারের কথা লেখা থাকত। শুরুতে এসব তার কাছে কঠিন এবং জটিল শব্দ ছিল, কিন্তু তার বুদ্ধি প্রখর ছিল এবং ধৈর্য ছিল অনেক গভীর। সে চায়ের দোকানে বসে ব্যবসায়ীদের কথা শুনত, টিভিতে চলা অর্থনৈতিক খবরগুলো মনোযোগ দিয়ে দেখত। দারিদ্র্য তার হাত দুর্বল করেছিল, কিন্তু তার বোঝাপড়াকে অসাধারণ করে তুলেছিল। এভাবেই অনেক বছর কেটে গেল। আমন ছোটখাটো কাজ করতে করতে ধীরে ধীরে এতটা শিখে নিয়েছিল যে একদিন সে গোয়ালিয়রের একটি ছোট বেসরকারি কোম্পানিতে কাজ পেয়ে গেল। কাজটা খুব বড় ছিল না, কিন্তু সেটা তার জন্য কোনো নতুন দুনিয়ার দরজা ছিল। সেখানে ফাইল সামলাতে সামলাতে, কাগজ পৌঁছাতে পৌঁছাতে এবং বড় মানুষদের কথাবার্তা শুনতে শুনতে সে ব্যবসার আসল চাল বুঝতে শুরু করল। কোম্পানির কিছু মানুষ তার বোঝাপড়া দেখে অবাক হতো, কারণ একজন সাধারণ কর্মচারী হয়েও সে ক্ষতি, ঝুঁকি, বিনিয়োগ এবং বাজারের চাল নিয়ে এমন কথা ভেবে ফেলত যা অনেক শিক্ষিত মানুষও ভাবতে পারত না। প্রথমবারের মতো তার মনে হয়েছিল যে হয়তো জীবন তার জন্যও কোনো জায়গা বাছিয়ে বসে আছে, কিন্তু ভাগ্য তার সামনে আশার প্রদীপ জ্বালিয়েই তাতে ফুঁয়ো মেরে দিল। যে কোম্পানিতে সে কাজ করত সেটা হঠাৎ অর্থনৈতিক সংকটে ফেসে গেল। ভুল সিদ্ধান্ত, ঋণ এবং ক্রমাগত লোকসান কয়েক মাসের মধ্যেই সেটাকে দেউলিয়া করে দিল। একদিন অফিস খুলল, তো পরের দিন চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। চাকরি চলে গেল, বেতন আটকে গেল এবং যেসব মানুষদের সাথে সে প্রতিদিন বসত তারা সবাই নিজ নিজ পথে চলে গেল। আমন আবার সেই রাস্তাতেই এসে দাঁড়াল যেখান থেকে সে হাঁটা শুরু করেছিল। পার্থক্য শুধু এতটাই ছিল যে সে আগের চেয়ে বেশি চুপ থাকতে শুরু করেছিল। এই দিনগুলোতে শারদা কাকি তার ভরসা হয়ে উঠলেন। শারদা কাকি প্রায় ৬০ বছর বয়সী একজন মহিলা ছিলেন, যার নিজের জীবনও সহজ ছিল না। রাস্তার ধারে তার একটি ছোট ঠেলাগাড়ি ছিল, যেখানে সকালে চা, দুপুরে সাধারণ নাস্তা আর সন্ধে পর্যন্ত সামান্য কিছু খাবার বিক্রি হতো। রোজগার খুব একটা হতো না, কিন্তু মনটা বড় ছিল। তিনি আমনকে কখনো দয়ার নজরে দেখেননি, বরং আপন করে নিয়েছিলেন। আমনও তার সাথে লেগে গেল। সে জল ভরত, বাসন তুলত, সবজি কাটত, খদ্দেরদের চা দিত এবং রাতে ঠেলা গোছাতে সাহায্য করত। এটাই ছিল তাদের ছোট একটি সংসার, যেখানে সম্বল কম ছিল কিন্তু মনুষ্যত্ব বেঁচে ছিল। আমন এখন শারদা কাকির সাথেই তার সময় কাটাত। সারাদিন সে পরিশ্রম করত এবং কাজ যখন একটু থামত তখন খবরের কাগজের বিজনেস পাতাটা আবার খুলে বসে পড়ত। তাকে যারা দেখত তারা প্রায়ই তাকে এক গরিব ছেলে মনে করে এগিয়ে যেত, কিন্তু যে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সাথে কথা বলত সে বুঝে যেত যে এই যুবকের ভেতরে ক্ষুধার চেয়ে জ্ঞান বেশি জমা আছে। তবুও আমন তার বোঝাপড়াকে কখনো অহংকার বানায়নি। তার ভেতরে এক অদ্ভুত রকম বিনয় ছিল, যেন জীবন তাকে সেটা শিখিয়ে দিয়েছিল। এক দুপুরে গোয়ালিয়রের রোদ একটু বেশিই কড়া ছিল। রাস্তায় গরম ঝিলমিল করছিল এবং লোকেরা তাড়াতাড়ি নিজেদের কাজের দিকে ছুটছিল। সেই সময় একটি চকচকে গাড়ি এসে শারদা কাকির ঠেলাগাড়ি থেকে কিছুটা দূরে থেমে গেল।
প্রথমে কেউ খেয়াল করেনি, কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা গেল যে গাড়িটি খারাপ হয়ে গেছে। গাড়িতে বসা মেয়েটি অস্থির হয়ে এদিক ওদিক দেখতে লাগল। তার পোশাক, তার ধরন সবকিছু বলে দিচ্ছিল যে সে শহরের কোনো বড় ঘরের মেয়ে। সে গাড়ি থেকে নামল এবং আশেপাশে সাহায্যের খোঁজে চোখ বোলাতে লাগল। অবশেষে তার নজর সারদা কাকির ঠেলাগাড়ির উপর পড়ল, আর সে সেখানেই চলে আসল। সারদা কাকি তার সমস্যা বুঝে নিলেন। আশেপাশে কোনো মিস্ত্রি সাথে সাথে পাওয়া সহজ ছিল না, তাই তিনি আমনকে ডাক দিলেন। আমন কিছু না জিজ্ঞেস করেই দ্রুত পায়ে বেরিয়ে গেল এবং পাশের গলি থেকে এক মিস্ত্রিকে ডেকে আনল। সে নিজে দাঁড়িয়ে থেকে গাড়িটি পরীক্ষা করাল, প্রয়োজনীয় জিনিসপত্র আনালো এবং ততক্ষণ সেখানেই থাকল যতক্ষণ না গাড়িটি আবার চলার মতো হয়ে গেল। এই পুরো দৌড়দৌড়ির মধ্যে সে না কোনো উপকার দেখাল, না কোনো কৌতূহল প্রকাশ করল। তার কাছে এটা কেবল কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করা মাত্র ছিল, যেমনটা সে সবসময় করে আসত। যখন গাড়ি ঠিক হয়ে গেল, আমন সাধারণভাবেই তার কাজের দিকে ফিরতে চাইল, কিন্তু সেই মুহূর্তে মেয়েটির মনে হয়তো কোনো কথা গেঁথে গিয়েছিল। সে কেবল একজন সাহায্যকারী ছেলেই নয়, বরং এমন একজন মানুষকে দেখতে পেয়েছিল যে প্রয়োজনের সময় কোনো লোভ ছাড়াই পাশে দাঁড়াতে পারে। সেই মেয়েটির নাম ছিল পুনাম। সে গোয়ালিয়রের এক বড় শিল্পপতির মেয়ে ছিল এবং সেদিন কোনো জরুরি কাজে বেরিয়েছিল। তার চেহারার বাইরের শালীয়তার পেছনে ভেতরের ঘাবড়ে যাওয়া ভাবটা পরিষ্কার ফুটে উঠছিল। গাড়ি ঠিক হয়ে যাওয়ার পরও তার অস্থিরতা কমেনি। সে আমান সম্পর্কে সারদা কাকির কাছে কিছু জিজ্ঞেস করল, তারপর কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকল। তার যেন এমন একজন মানুষের খোঁজ ছিল যে তার জন্য এমন একটি কাজ করতে পারবে যাতে নীরবতা, বিশ্বাস এবং ঝুঁকি তিনটিরই প্রয়োজন আছে। গোয়ালিয়রের সেই দুপুরের পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। পুনাম আমানকে ডাকল। ধীরে ধীরে পুনাম তার পরিস্থিতির বোঝা তার সামনে খুলতে শুরু করল। সে কোনো বাধ্যবাধকতার মধ্যে নয়, বরং এক বিপদের সামনে দাঁড়িয়েছিল। তার বাবা তার বিয়ে এমন একজনের সাথে ঠিক করে দিয়েছিল যে বাইরে থেকে যতটা ভদ্র এবং সফল দেখাত, ভেতর থেকে ঠিক ততটাই জটিল এবং সন্দেহজনক ছিল। পুনাম তার আচরণে, তার ব্যবসায় এবং তার যোগাযোগগুলোর মধ্যে এমন কিছু দেখতে পেয়েছিল যা সাধারণ ছিল না। এটা শুধু একটি মেয়ের সন্দেহ ছিল না, বরং তার ভেতরের বোঝাপড়া তাকে ক্রমাগত এই সতর্কবার্তা দিচ্ছিল যে এই সম্পর্ক তার জীবনকে নষ্ট করে দিতে পারে। কিন্তু তার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, আর প্রমাণ ছাড়া তার বাবার সামনে তার কথা কেবল একটি আবেগপূর্ণ প্রতিক্রিয়া হয়েই থেকে যেত। আমান এসব খুব মনোযোগ দিয়ে শুনল। সে জানত যে এমন ব্যাপারগুলোতে সত্য শুধু শব্দ দিয়ে প্রমাণ হয় না, তার জন্য ঝুঁকি নিতে হয়। পুনামের এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে কোনো পরিচয় ছাড়া, কোনো ভয় ছাড়া সেই লোকটির সত্যতা পর্যন্ত পৌঁছতে পারবে। আমানের কাছে হারানোর মতো তেমন কিছু ছিল না, কিন্তু তার ভেতরে এখনও মনুষ্যত্ব আর সত্যের জন্য দাঁড়িয়ে থাকার একটা জেদ ছিল। সে বেশি প্রশ্ন না করেই এই দায়িত্ব নিজের ওপর নিয়ে নিল, যেন এটা কেবল কারো কাজ নয়, বরং ঠিক আর ভুলের মাঝে দাঁড়ানোর একটা সুযোগ ছিল। এরপর আমানের জীবন একটি নতুন মোড়ে এসে দাঁড়াল। দিনে সে সারদা কাকির ঠেলাতে কাজ করত, আর রাত হলেই গোয়ালিয়রের এদিক ওদিকে বেরিয়ে পড়ত। সে সেই ব্যক্তির সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করল যার সাথে পুনামের বিয়ে ঠিক হয়েছিল। কখনো সে তার অফিসের আশেপাশে ঘুরত, কখনো তার পুরনো পরিচিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করত, কখনো ছোট কর্মচারীদের সাথে কথা বলে তার আচরণ বোঝার চেষ্টা করত। এসব সহজ ছিল না, অনেকবার তাকে অপমানও সহ্য করতে হয়েছিল। অনেক জায়গা থেকে সে দূরছাইও শুনেছিল, কিন্তু সে পেছনে ফিরে তাকায়নি। আমানের সবচেয়ে বড় শক্তি ছিল তার ধৈর্য আর তার বোঝাপড়া। সে শুধু ভাষা তথ্য জোগাড় করার চেষ্টা করেনি, বরং সে সেই লোকটির ব্যবসায়িক সিদ্ধান্ত, টাকার লেনদেন আর তার পুরনো আচরণের গভীরে গিয়ে জিনিসগুলোকে মেলাতে শুরু করেছিল। তার খবরের কাগজ পড়ার আর বাজার বোঝার পুরনো অভ্যাসটা এখানে কাজে আসছিল। সে এটা বুঝতে শুরু করেছিল যে এই লোকটি শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, বরং ব্যবসাতেও প্রতারণার অভ্যাস রাখে। কিছু পুরনো ঋণ, কিছু লুকানো চুক্তি আর এমন কিছু সম্পর্ক সামনে আসতে লাগল যা তার আসল ছবিটা দেখাচ্ছিল। এই সময়ের মধ্যেই পুনাম আর আমানের মাঝে এক অদ্ভুত রকম বিশ্বাস তৈরি হতে শুরু করেছিল। পুনাম প্রথমবার এমন একজন মানুষের সাথে জড়াচ্ছিল যে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখত না। আমান তার জন্য কাজ করছিল, কিন্তু তার আচরণে কখনো লোভ বা আশার ঝলক দেখা যায়নি। এই ব্যাপারটা পুনামের কাছে নতুন ছিল, কারণ তার দুনিয়ায় প্রতিটি সম্পর্ক কোনো না কোনো স্বার্থের সাথে যুক্ত থাকত। অন্যদিকে আমানের কাছে পুনাম শুধু একটি বড়লোক মেয়ে হয়ে থাকেনি, বরং সে এমন একজন মানুষ হয়ে উঠেছিল যে বিপদে আছে এবং যার তাকে প্রয়োজন আছে। এই অনুভূতি ধীরে ধীরে তার ভেতরে গভীর হতে থাকল।
সময়ের সাথে সাথে আমানের কাছে এমন অনেক তথ্য জমা হয়ে গিয়েছিল যা সেই ব্যক্তির আসল রূপকে তুলে ধরতে পারত। সে সেই তথ্যগুলোকে মিলিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করল। এই ছবিটা শুধু সন্দেহের ওপর ভিত্তি করেছিল না, বরং শক্ত প্রমাণের ওপর দাঁড়িয়েছিল। সে জানত যে এই কাজ শেষ হতেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে, কিন্তু তার ভেতরে কোথাও এই আশাও ছিল যে এই কাজের পর হয়তো তার জীবনে কিছু পরিবর্তন আসবে। হয়তো তাকে প্রথমবার কারো সামনে একজন মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আমান যখন এইসব তথ্য পুনামের সামনে রাখল, তখন তার চেহারায় একসাথে অনেকগুলো অনুভূতি ফুটে উঠল। স্বস্তি, ভয়, বিশ্বাস আর কোথাও না কোথাও একটা অপরাধ বোধ। সেটা অনুভব করতে পারছিল যে সে যেই কাজের জন্য আমানকে লাগিয়েছিল সেটা শুধু একটা সাধারণ দায়িত্ব ছিল না। এই কাজে আমান তার সময়, তার পরিশ্রম আর অনেকবার তার নিরাপত্তাকেও বাজি রেখেছিল। তবুও সে কখনো কোনো শর্ত রাখেনি, কোনো অভিযোগ করেনি। এসব দেখে পুনামের মনে তার প্রতি সম্মান বাড়তে লাগল, কিন্তু তার সাথেই একটা দূরত্বও বজায় রইল, যেন সেই সম্পর্কটাকে কোনো সীমানার বাইরে এগোতে দিতে চাইছিল না। এবার সত্য সামনে আসার জন্য প্রস্তুত ছিল। আমান যে প্রমাণগুলো জোগাড় করেছিল সেগুলো এতটাই মজবুত ছিল যে সেগুলোকে অবজ্ঞা করা সম্ভব ছিল না। পুনম জানত যে এসব তার বাবার সামনে রাখার পর সব কিছু বদলে যাবে, একটা ভুল সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু তার সাথেই একটা নতুন পরিস্থিতিরও সৃষ্টি হবে, যেখানে অনেক প্রশ্ন উঠবে। আমান তার কাজ পুরো সততার সাথে সম্পূর্ণ করে দিয়েছিল। তার ভেতরে এখন আর কোনো আশা ছিল না, শুধু একটা শান্তি ছিল যে সে কারো জীবনকে ভুল পথে যাওয়া থেকে আটকে দিয়েছে। গোয়ালিয়রের সেই বড় বাড়িতে সেদিন এক অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। বাইরে থেকে সবকিছু আগের মতোই দেখাচ্ছিল। পুনমের হাতে সেই সত্য ছিল যা সামনে আসতেই অনেক কিছু বদলে যাওয়ার কথা ছিল। আমানের জোগাড় করা প্রমাণগুলো এখন আর শুধু কাগজের টুকরো ছিল না, বরং এমন এক সম্পর্কের শেষ ছিল যাকে মিথ্যে আর লোভের ওপর দাঁড় করানো হয়েছিল। পুনম যখন তার বাবার সামনে এসব রাখল, তখন প্রথমে অবিশ্বাস, তারপর রাগ আর শেষে ভেঙে পড়ার ভাব তার চেহারায় পরিষ্কার দেখা গেল। রঘুবীর সিংহার মতো লোকেরা নিজেদের দুনিয়ায় প্রতিটি জিনিসকে নিজেদের নিয়ন্ত্রণে মনে করে। তাদের কাছে টাকা, সম্মান আর সিদ্ধান্ত সবকিছুই তাদের হাতের মুঠোয় থাকে। কিন্তু সেদিন প্রথমবার তিনি অনুভব করলেন যে তিনি যে ব্যক্তির ওপর ভরসা করেছিলেন সে তার ঘরকেই ভেতর থেকে ফাঁপা করার প্রস্তুতি নিচ্ছিল। রোহিতের সত্য সামনে আসার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। বিয়ের কথা হঠাৎ থেমে গেল, আত্মীয়দের মাঝে প্রশ্ন উঠতে শুরু করল, আর সেই ব্যক্তি যে কাল পর্যন্ত বাড়ির অংশ হতে চলেছিল তাকে এখন একটা বিপদ হিসাবে দেখা হতে লাগল। পুনমের জীবন একটা বড় ধোঁকা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু এই সত্যের পেছনে কার হাত ছিল, এই প্রশ্নটা এখন রঘুবীর সিংহের মনে উঠতে শুরু করল। এটা জানতে বেশি সময় লাগল না যে এই পুরো সত্যকে সামনে আনার পেছনে এমন এক ছেলের হাত ছিল যার ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না। একজন রাস্তায় থাকা, মজুরি করা এক অজানা চেহারা, আমান। যখনই এই কথাটা রঘুবীর সিংহের কাছে পৌঁছল, তার ভেতরের অহংকার উথলে উঠল। তার কাছে এটা শুধু একটা তথ্য ছিল না, বরং তার সম্মানের ওপর আঘাত ছিল। তার কাছে এটা মেনে নেওয়া কঠিন মনে হচ্ছিল যে তার মেয়ের জীবন বাঁচানো ব্যক্তি কোনো বড় কর্মকর্তা বা নামিদামি মানুষ নয়, বরং এক অসহায় যুবক ছিল। তার এটাও সহ্য হচ্ছিল না যে এমন কোনো ব্যক্তি তার বাড়ির সীমানা পর্যন্ত পৌঁছেছে এবং তার পরিবারের ব্যাপারে জড়িয়েছে। কিছু সময় পরই আমানকে ডাকা হলো। এই ডাক কোনো ধন্যবাদ বা সম্মানের জন্য ছিল না, বরং একটা হিসেব মেটানোর জন্য ছিল। আমানের মনে একটা ছোট আশা অবশ্যই ছিল যে হয়তো তার কাজের কদর হবে, হয়তো তাকে প্রথমবার কারো নজরে একজন মানুষের মতো দেখা হবে। সে সাধারণ পোশাকে তার স্বাভাবিক রূপেই সেই বড় বাড়ির দরজা পর্যন্ত পৌঁছল। সেখানকার বিশালতা আর তার নিজের সাধারণত্বের মাঝের পার্থক্যটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার ভেতরে কোনো হীনমন্যতা ছিল না। সে তার কাজ সততার সাথে করেছিল, আর এটাই তার কাছে সবচেয়ে বড় কথা ছিল। সে ভেতরে পৌঁছতেই পরিবেশের শীতলতা তাকে কিছু সংকেত অবশ্যই দিল, কিন্তু সে চুপ রইল। সামনে দাঁড়িয়ে থাকা রঘুবীর সিংয়ের চোখে কৃতজ্ঞতা নয়, বরং একটা কঠোরতা ছিল। তার কথায় সেই ওজনটা ছিল না যা ধন্যবাদের মধ্যে থাকে, বরং সেই তীক্ষ্ণতা ছিল যা অপমানের মধ্যে থাকে। তিনি আমানকে এক নজর দেখলেন, আর ওই এক নজরেই তাকে তার জায়গা বুঝিয়ে দিলেন। তার কাছে আমানের কাজ কোনো মহানুভবতা ছিল না, বরং একটা সীমানা লঙ্ঘন ছিল। তিনি এটা পরিষ্কার করে দিলেন যে তাদের দুনিয়ায় আমানের মতো লোকেদের জায়গা কেবল বাইরেই থাকে, ভেতরে নয়।
আমানের জন্য এই মুহূর্তটা বোঝা কঠিন ছিল না, কিন্তু মেনে নেওয়াটা অবশ্যই কঠিন ছিল। সে যেই কাজটাকে মনুষ্যত্ব মনে করে করেছিল, তাকে সেখানে একটা ভুলের মতো দেখা হচ্ছিল। তার সামনে এটা পরিষ্কার করে দেওয়া হলো যে সে তার যোগ্যতার চেয়ে ওপরে যাওয়ার চেষ্টা করেছে। তাকে এটা অনুভব করানো হলো যে গরিব লোকেদের কাজ কেবল আদেশ মানা হয়, সিদ্ধান্ত নেওয়া নয়, বরং তার আত্মায় আঘাত করা হচ্ছিল। সে কখনো কারো কাছে কিছু চায়নি, কিন্তু আজ তাকে এটা বলা হচ্ছিল যে সে কিছু পাওয়ার যোগ্যও নয়। সেই পুরো সময়টাতে পুনমও সেখানেই ছিল। তার চেহারায় সংগ্রাম পরিষ্কার দেখা যাচ্ছিল। সে জানত যে যা কিছু হচ্ছে তা ভুল হচ্ছে। সে দেখেছিল যে আমান তার জন্য কি করেছিল, কিভাবে নিজের সীমার বাইরে গিয়ে তাকে সাহায্য করেছিল। কিন্তু সেই মুহূর্তে সে কিছু বলতে পারল না। তার ভেতরের ভয়, তার পরিবার, তার লালন পালন সবকিছু তার শব্দগুলোকে আটকে দিচ্ছিল। তার নীরবতায় সেই অপমানের চেয়েও বেশি ভারী ছিল যা আমান সহ্য করছিল। আমানের জন্য এই নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে গিয়েছিল। কিছু মুহূর্তেই পরিস্থিতি আরও কঠোর হয়ে গেল। রঘুবীর সিং স্পষ্ট সংকেত দিয়ে দিলেন যে এবার তোমাকে শহরে দেখা গেলে সেটা ঠিক হবে না। আমন সেখান থেকে বেরিয়ে গেল, ধীরে ধীরে পেছনে না তাকিয়েই হাঁটতে শুরু করল। সেই দিনের পর গোয়ালিয়রের রাস্তাগুলো তার কাছে আর আগের মতো রইল না। প্রতিটি মোড়, প্রতিটি জায়গা তাকে সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে লাগল। সে নিজের ভেতরে কিছু একটা বন্ধ করে নিয়েছিল। সে এখন আর আগের মতো ছিল না, যে সব সময় সবার সাহায্যের জন্য তৈরি থাকত। তার হাঁটার গতি ধীর হয়ে গিয়েছিল, চোখ ঝুঁকে গিয়েছিল, আর মনে একটা প্রশ্ন স্থায়ীভাবে বসে গিয়েছিল। সত্যিই কি মনুষ্যত্বের কোনো মানে আছে, নাকি এটা কেবল দুর্বল লোকেদের একটা আশ্রয় মাত্র? এই ভবঘুরে দিনগুলোর পর তার পা আপনা আপনি সেই জায়গার দিকেই ঘুরে গেল যেখানে সে নিঃস্বার্থ আপনত্ব পেয়েছিল। সারদা কাকির ছোট ঠেলাগাড়িটা এখনও সেই জায়গাতেই দাঁড় করানো ছিল। সেই একই উনুন, সেই একই বাসন, সেই একই ধীর আঁচে ফুটতে থাকা চা। কিন্তু কাকির চেহারা আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত লাগছিল। বয়সের প্রভাব আর একাকিত্বের দায়িত্ব তার শরীরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমন যখন সেখানে পৌঁছল, তখন কাকি কিছু জিজ্ঞেস করলেন না। তিনি শুধু তাকে দেখলেন, যেন তিনি সবকিছু বুঝে গিয়েছেন। এটা সেই সম্পর্কই ছিল যেখানে শব্দের কোনো প্রয়োজন হয় না। আমন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার ভেতরে যে কষ্টটা ছিল সেটা বাইরে আসতে প্রস্তুত ছিল না, কিন্তু লুকোতেও পারছিল না। সারদা কাকি তাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে দিলেন। প্রথমে জল ভরা, তারপর বাসন মাজা, তারপর চা বানানো। এই ছোট ছোট কাজের ফাঁকে তার ভেঙে যাওয়া ছন্দ আবার জোড়া লাগতে শুরু করল। কাকি তাকে বোঝালেন না, উপদেশ দিলেন না, বরং তাকে কাজে ব্যস্ত রেখে ধীরে ধীরে তার জীবনকে আবার সঠিক পথে আনতে লাগলেন। আমনও বুঝতে পারছিল যে এটাই একমাত্র রাস্তা যেখান থেকে সে আবার উঠে দাঁড়াতে পারবে। কিছুদিনের মধ্যেই আমন ঠিক করে নিল যে এখন সে শুধু কাকির ভরসা হয়ে থাকবে না, বরং এই ছোট ঠেলাগাড়িটাকে একটা মজবুত ভিত্তিতে বদলে দেবে। সে নিজের অভিজ্ঞতা আর বোঝাপড়াকে কাজে লাগিয়ে ভাবতে শুরু করল। সে দেখল যে আশেপাশে মজুর, ড্রাইভার আর ছোট দোকানদারদের ভিড় আছে, যাদের সস্তা আর ভালো খাবার চাই। সে কাকির সাথে কথা বলে ঠেলাগাড়িটাকে একটু বড় করার কথা ভাবল। ধীরে ধীরে তারা দুজনে মিলে একটা ছোট্ট ধাবা তৈরি করল। কিছু পুরনো বেঞ্চ, একটা বড় উনুন, আরও কিছু বাসনপত্র। এটাই তাদের নতুন সংসার হয়ে গেল। এই ধাবাটা শুধু উপার্জনের একটা মাধ্যম ছিল না, বরং আমনের জন্য নিজের ভেঙে যাওয়া পরিচয়কে আবার জোড়া লাগানোর একটা উপায় হয়ে গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত সে না থেমে কাজ করত। সে নিজে সবজি কাটত, রান্না করত, খদ্দেরদের খাবার পরিবেশন করত, আর শেষে বাসনও মাজত। তার এই পরিশ্রমে একটা অদ্ভুত রকম শান্তি ছিল, যেন সে প্রতিটি কাজের সাথে নিজের ভেতরের কষ্টটাকে একটু একটু করে বাইরে বের করে দিচ্ছিল। সারদা কাকিও তাকে দেখে সন্তুষ্ট ছিলেন। তিনি জানতেন যে এই ছেলেটা ভেঙেছে ঠিকই, কিন্তু শেষ হয়ে যায়নি। ধীরে ধীরে সেই ধাবার একটা পরিচয় তৈরি হতে লাগল। মানুষ শুধু খাবার জন্যই নয়, বরং সেই সাধারণত্ব আর সততার জন্যও আসতে লাগল, যা সেখানে অনুভব করা যেত। আমান সব খদ্দেরের সাথেই সমান আচরণ করত, সে মজুরি হোক বা কোনো ছোট ব্যবসায়ী। তার আচরণে এখনও সেই মনুষ্যত্বই ছিল, কিন্তু তার মধ্যে এখন একটা দূরত্বও জুড়ে গিয়েছিল। সে কারো খুব বেশি কাছে আসত না, না কাউকে নিজের সম্পর্কে বেশি কিছু বলত।
সে নিজের চারপাশে একটা দেওয়াল তৈরি করে নিয়েছিল, যা সে কারোর জন্যই খুলতে চাইত না। সারাদিনের কাজের পর যখন রাত গভীর হতে শুরু করত আর ধাবা ধীরে ধীরে খালি হয়ে যেত, তখন আমানের অন্য রূপ সামনে আসত। সে আবার সে খবরের কাগজটা তুলে নিত, বাজারের খবর দেখত আর চুপচাপ বসে শেয়ার বাজারের ওঠানামা বোঝার চেষ্টা করত। তার এই শখটা এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। সে খদ্দেরদের কথাবার্তা থেকেও অনেক কিছু শিখত। অনেক সময় ধাবায় কিছু ব্যবসায়ী বা বিনিয়োগের সাথে যুক্ত লোকেরা চলে আসত আর নিজেদের মধ্যে বাজারের ব্যাপারে কথা বলত। আমান চুপচাপ তাদের কথা শুনত এবং যখন কখনো কোনো প্রশ্ন তার সামনে আসত, তখন সে খুব সাধারণভাবেই নিজের মতামত দিয়ে দিত। ধীরে ধীরে এই কথাটা ছড়িয়ে পড়তে লাগল যে ধাবা চালানো এই ছেলেটা বাজার সম্পর্কে খুব গভীর জ্ঞান রাখে। কিছু মানুষ তার কাছে শুধু চা খেতে নয়, বরং তার মতামত শুনতেও আসতে শুরু করল। আমান এসবকে কখনো লোক দেখানো ব্যাপার হতে দিত না। সে নিজেকে এখনও সেই একই নজরে দেখত, একজন সাধারণ মানুষ যে নিজের ভাগের জীবনটুকু বেঁচে চলেছে। কিন্তু ভেতর থেকে সে আগের চেয়ে অনেক বেশি মজবুত আর বুদ্ধিমান হয়ে গিয়েছিল। সে এখন এটা শিখে নিয়েছিল যে সব সত্যকে সব জায়গায় প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। ওদিকে শহরের অন্য প্রান্তে আরেকটা গল্প চলছিল। পুনমের জীবন বাইরে থেকে দেখতে স্বাভাবিক লাগছিল, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা ছিল। যেই ঘটনায় সে নিজের নীরবতা দিয়ে একজন সত্যিকারের মানুষকে হারিয়েছিল, তা বারবার তার মনে ফিরে আসত। সে নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিটি সফলতার মাঝে সে একটা অসম্পূর্ণতা অনুভব করত। সে জানত যে সে যা হারিয়েছে তা শুধু একজন মানুষ নয়, বরং একটা বিশ্বাস ছিল। আমানের জীবন এখন এক নতুন ছন্দে চলছিল। সে তার কষ্টকে দুর্বলতা হতে দেয়নি, বরং তাকে নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। ধাবার আগুনে শুধু খাবারই রান্না হতো না, বরং এক ভেঙে পড়া মানুষের সাহসও ধীরে ধীরে আবার তৈরি হচ্ছিল। সে নিজের অতীতকে পেছনে ফেলে আসার চেষ্টা করেনি, বরং তাকে মেনে নিয়েছিল। এই মেনে নেওয়াটাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গোয়ালিয়রের বাণিজ্যিক গলিগুলোতে ধীরে ধীরে এমন একটা খবর ছড়াতে শুরু করেছিল যা বড় বড় মানুষদের মুখের শান্তি কেড়ে নিয়েছিল। রঘুবীর সিনহার কোম্পানি, যাকে বছরের পর বছর ধরে স্থিতিশীলতা আর সম্মানের প্রতীক মনে করা হতো, তা এখন ক্রমাগত পতনের দিকে এগোচ্ছিল। শেয়ার বাজারে তার দর ক্রমাগত নিচে নামছিল। বিনিয়োগকারীদের বিশ্বাস ভাঙতে শুরু করেছিল এবং ভুল সিদ্ধান্তের পর্যায়ক্রম কোম্পানির ভিত নাড়িয়ে দিয়েছিল। এই পতন হঠাৎ করে হয়নি, কিন্তু যতদিনের প্রভাব পুরোপুরি সামনে এলো, ততদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পুনাম এখন কোম্পানির কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল, কিন্তু তার বোঝাপড়া আর প্রচেষ্টা এই সংকটকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। দিনকে দিন কোম্পানির পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল। মিটিং হচ্ছিল, পরামর্শদাতাদের ডাকা হচ্ছিল, পুরনো বিনিয়োগকারীদের সাথে কথা বলা হচ্ছিল, কিন্তু প্রতিটি প্রচেষ্টাই অসম্পূর্ণ প্রমাণিত হচ্ছিল। যাদের ওপর আগে বিশ্বাস করা হয়েছিল, তারাই এখন পিছিয়ে যেতে শুরু করেছিল। এমন সময়ে কিছু অভিজ্ঞ মানুষ এমন একটা নাম নিল যা শুনতে অস্বাভাবিক ছিল, কিন্তু তাদের কথায় বিশ্বাস ছিল। তারা জানালো যে গোয়ালিয়রে এমন এক যুবক আছে যার বাজারের চাল বোঝার অদ্ভুত ক্ষমতা আছে। সে কোনো বড় কর্মকর্তা নয়, বরং এক সাধারণ ধাবা চালানো ছেলে, কিন্তু তার বোঝাপড়া অনেক অভিজ্ঞ মানুষের চেয়ে বেশি গভীর। সেই যুবকের নাম আমান ছিল। এই নাম শুনতেই পুনামের ভেতরে যেন কোনো পুরনো ক্ষত আবার খুলে গেল। সে সেই চেহারার কথা মনে করল যে কখনো কোনো শর্ত ছাড়াই তার সাহায্যের জন্য দাঁড়িয়েছিল, এবং সেই মুহূর্তটির কথাও মনে করল যখন সে তার সামনে দাঁড়িয়েছিল আর সে নিজে চুপ থেকেছিল। সে এটা অনুভব করতে পারল যে যেই মানুষকে সে হারিয়ে ফেলেছে, সেই আজ তার ডুবন্ত দুনিয়ার একমাত্র ভরসা হতে পারে। এই অনুভূতি তার ভেতরে অনুশোচনার আগুনকে আরও বাড়িয়ে দিল। এখন তার কাছে সময় অনেক কম ছিল, আর বিকল্পও সীমিত ছিল। কিছু সময় পরেই পুনাম সেই ধাবার ঠিকানা জোগাড় করল যেখানে আমান এখন তার জীবন কাটাচ্ছিল। সে সেখানে পৌঁছল যেখানে একটা সাধারণ উনুন জ্বলছিল, কিছু মানুষ বসে খাবার খাচ্ছিল, আর সেই উনুনের পাশেই দাঁড়িয়ে এক যুবক পুরোপুরি মন দিয়ে নিজের কাজে লেগেছিল। সে সেই আমানই ছিল, কিন্তু এখন তার চেহারায় আগের সেই নিষ্পাপতার সাথে এক গভীর শান্তি আর দূরত্বও জুড়ে গিয়েছিল। পুনাম কিছুক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে শুরু করবে, কিভাবে সেই মানুষের সামনে দাঁড়াবে যাকে সে কখনো অকারণে হারিয়ে ফেলেছিল। পুনম নিজের ভেতরের সাহস জুগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। তার মনে অনুশোচনা ছিল, ভয় ছিল, আর একটা আশাও ছিল যে হয়তো আমন তার কথা শুনে নেবে। কিন্তু আমন তার দিকে তাকিয়েও নিজের কাজের গতি বদলাল না। তার হাত সেভাবেই চলতে থাকল যেন তার সামনে কোনো পরিচিত নয়, বরং একজন সাধারণ খদ্দের দাঁড়িয়ে আছে। এই দূরত্ব কোনো রাগ থেকে নয়, বরং এক গভীর নীরবতা থেকে তৈরি হয়েছিল। পুনম নিজের মনের কথা বলার চেষ্টা করল,
কিন্তু আমনের নীরবতা তার প্রতিটি প্রচেষ্টাকে ধাক্কা না দিয়েই ফিরিয়ে দিচ্ছিল। এই নীরবতা শব্দের চেয়ে অনেক বেশি ভারী ছিল। কিছুক্ষণ পর পুনম সেখান থেকে ফিরে গেল। তার পা ভারী ছিল আর মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। সে অনুভব করল যে যেই বিশ্বাস সে একবার ভেঙেছিল তা ফিরে পাওয়া এতটা সহজ নয়। সে বাড়ি ফিরল এবং তার বাবার সামনে পুরো পরিস্থিতি তুলে ধরল। সে পরিষ্কার জানালো যে কোম্পানিকে বাঁচানোর জন্য এখন কোনো বড় নাম বা অনেক টাকার নয়, বরং সঠিক বোঝাপড়ার প্রয়োজন, আর সেই বোঝাপড়া আমনের কাছে আছে। রঘুবীর সিনহার কাছে এই কথাটা মেনে নেওয়া সহজ ছিল না। তার অহংকার তাকে অনেক সময় ধরে আটকে রেখেছিল, কিন্তু কোম্পানির পূর্তি অবস্থা তাকে বাধ্য করল যে তিনি তার পুরনো চিন্তাভাবনা একপাশে সরিয়ে রেখে বাস্তবতাকে মেনে নেন। অবশেষে সেই দিন আসল যখন রঘুবীর সিনহা নিজে সেই ধাবায় পৌঁছালেন। সেই ব্যক্তি যিনি কখনো এই যুবককেই তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, এখন তারই সামনে দাঁড়িয়েছিলেন। এই দৃশ্যে কোনো নাটকীয়তা ছিল না, কিন্তু এর ভেতরে এক গভীর সত্য লুকিয়েছিল। এটা সময়ের চক্র ছিল যা দুজনকেই এক নতুন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আমন তাকে দেখল, কিন্তু তার চেহারায় না কোনো বিস্ময় ছিল, না কোনো বিশেষ প্রতিক্রিয়া। সে এখন নিজের ভেতরে এতটা স্থির হয়ে গিয়েছিল যে পুরনো মুহূর্তগুলো তাকে টলাতে পারছিল না। পরিস্থিতির গুরুত্ব এখন শব্দের ঊর্ধ্বে ছিল। রঘুবীর সিংয়ের সামনে দুটো রাস্তা ছিল। হয় তিনি তার অহংকার বজায় রাখবেন এবং সবকিছু হারিয়ে ফেলবেন, অথবা তা ছেড়ে সেই ব্যক্তির কাছে সাহায্য চাইবেন যাকে তিনি কখনো সম্মান দেওয়ার যোগ্য মনে করেননি। এই সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু বাধ্যবাধকতা তাকে মাথা নবাতে বাধ্য করল। আমন তার পরিস্থিতি বুঝতে পারল। সে এটাও বুঝতে পারল যে এরা সেই মানুষই যারা তাকে অপমান করেছিল, কিন্তু তার ভেতরে এখন রাগের বদলে এক অন্যরকম বোঝাপড়া চলে এসেছিল। আমন কোম্পানির পরিস্থিতি বুঝতে সময় নিল না। সে বাজারের চাল, বিনিয়োগের ধরন আর কোম্পানির আগের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করল। সে এমন রাস্তা দেখালো যা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত ছিল। তার পরামর্শগুলোতে অভিজ্ঞতার চেয়ে বেশি বোঝাপড়া ছিল, আর সেই বোঝাপড়াই ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। কিছু সিদ্ধান্ত সাথে সাথেই প্রভাব দেখাতে শুরু করল। বিনিয়োগকারীদের বিশ্বাস একটু একটু করে ফিরতে লাগল, আর কোম্পানির পতনের গতি থামতে শুরু করল। এই প্রক্রিয়া সহজ ছিল না, কিন্তু সঠিক দিক পাওয়া গিয়েছিল। কোম্পানি ধীরে ধীরে স্থির হতে লাগল। রঘুবীর সিং প্রথমবার অনুভব করলেন যে আসল শক্তি শুধু ধনের মধ্যে নয়, বরং সঠিক চিন্তা আর সঠিক সময় নেওয়া সিদ্ধান্তের মধ্যে থাকে। পুনমের ভেতরেও এক অন্যরকম শান্তি এলো, কিন্তু তার সাথে এক গভীর কষ্টও ছিল। সে দেখল যে আমন কোনো শর্ত ছাড়া, কোনো অভিযোগ ছাড়া আবার তার সাহায্য করল। যখন সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, তখন রঘুবীর সিং আমনের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমার কোম্পানিতে কাজ করো আর আমার সাথে থাকো। আমন চুপচাপ শুনতে থাকল। আমনের সামনে আবারও সেই সুযোগ ছিল, যেখানে সেই দুনিয়ার অংশ হতে পারত, যেখান থেকে তাকে কখনো অপমান করে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তার সিদ্ধান্ত আলাদা ছিল। সে নিজের জন্যে সেই রাস্তাই বেছে নিল যা সে নিজে তৈরি করেছিল। সে সেই ধাবাটাকে ছাড়ল না, যেখান থেকে সে নিজের জীবনকে আবার দাঁড় করিয়েছিল। তার কাছে এখন সম্মান কোনো বড় বাড়ি বা বড় নামের সাথে যুক্ত ছিল না, বরং সেই সাধারণত্বের সাথে যুক্ত ছিল, যেখানে সে নিজেকে খুঁজে পেয়েছিল। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার সম্পর্কগুলোকে সময় দেবেন।